ইরফানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে 2 মামলা। কাউন্সিলর পদ থেকে বরখাস্তের সিদ্ধান্ত প্রভাব খাটানোর সুযোগ নেই বললেন ডিএমপি কমিশনার। সর্বস্তরে একইভাবে আইন প্রয়োগ হওয়া উচিত অভিমত বিশেষজ্ঞদের। অপরাধ প্রবণতা কমাতে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 11 আসামির বিভিন্ন মেয়াদে সাজা। বেকসুর খালাস 3 জন, রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ ও পরিবার। স্নাতকের ভর্তি পদ্ধতি চূড়ান্ত করতে পারেনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, আলোচনায় গুচ্ছ পদ্ধতি ও অনলাইন পরীক্ষা। নভেম্বরেই আসছে অক্সফোর্ডের টিকা। প্রস্তুতি শুরু ব্রিটেনে। হাসপাতাল তৈরি রাখার নির্দেশনা। প্রথম কাতারে থাকতে পারে ফাইজারও। শেষ সময় নির্বাচনী মাঠে জোর প্রচারণা ট্রাম্প বাইডেনের। এবার আগাম ভোটের রেকর্ড। বিচারপতি হিসেবে শপথ নিলেন অ্যামি কনি ব্যারেট। নতুন ম্যানেজার পাচ্ছে জাতীয় ফুটবল দল। দায়িত্ব পাচ্ছেন না নির্বাহী কমিটির কেউ, জানালো বাফুফে। টবি র্যাডফোর্ডের অধীনে এইচপি ক্যাম্প শুরু। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজধানীর পুরনো ঢাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে অস্ত্র, মাদক আর চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত কাউন্সিলর ইরফান সেলিম, আর বিরোধী পক্ষকে শায়েস্তা করত তার ছিল টর্চার সেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে এমন তথ্যই পেয়েছে র্যাব। পাশাপাশি এলিট ফোর্স জানায় পুরো সাম্রাজ্য নখদর্পণে রাখতেই বাসায় কন্ট্রোল রুম বসায় ইরফান। পরবর্তী তদন্তে বেরিয়ে আসবে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার প্রভাবমুক্ত নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। এদিকে ইরফানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আজ 2টি মামলা করেছে র্যাব। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবদাস লেনের এই প্রাসাদেই থাকতেন কাউন্সিলর ইরফান সেলিম। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও মামলার জেরে সেখানেই র্যাবের অভিযান, যেখানে মেলে শক্তিশালী ওয়াকিটকি বেজ স্টেশন। র্যাব জানায় এটাই ছিল ইরফান সেলিম নেটওয়ার্কের কন্ট্রোল রুম। উল্লেখযোগ্য সংখ্যক ওয়াকিটকি সেট এবং 3টি ভেরি হাই ফ্রিকোয়েন্সি ওয়াকিটকি বেজ স্টেশন। র্যাব জানতে পেরেছে মূলত এলাকার চাঁদাবাজি এবং আধিপত্য প্রতিষ্ঠা করার জন্যই সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এই ধরনের ব্যবস্থা উনি করেছেন। 26 তারিখের অভিযানে বাসায় পাওয়া যায় গুলি ভর্তি 2টি বিদেশি পিস্তল, যা দিয়ে আত্মরক্ষা আর আধিপত্য বিস্তার দুটোই চলত। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা র্যাবকে জানিয়েছে মূলত নিজের নিরাপত্তার জন্য এবং ক্ষমতা প্রদর্শনের জন্য তারা এই ধরনের আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করত। চকবাজার থানায় অস্ত্র আইনে এবং মাদক আইনে 2টি মামলা দায়ের করেছে। প্রাসাদের পাশের ভবনের 14 তলায় সন্ধান মেলে ইরফান সেলিমের টর্চার সেল। সেখানে আছে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা, আছে মারপিটেরও বন্দোবস্ত, সাথে হ্যান্ডকাপ। 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর একটি টর্চার সেল। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই টর্চার সেলে যারা তার মতের বিরুদ্ধে যেত তাদেরকে এখানে এনে নির্যাতন করা হতো বলে বিভিন্ন উৎস থেকে র্যাব জানতে পেরেছে। হত্যা চেষ্টা, মাদক সেবন, অবৈধ অস্ত্র রাখা সহ বেশ কয়েকটি বিষয়ে মামলা হয়েছে ইরফান সেলিম আর তার সহযোগীদের বিরুদ্ধে। ঢাকার পুলিশ কমিশনার বলছেন তদন্ত হবে প্রভাবমুক্ত। আইনের চোখে কে প্রভাবশালী আর কে প্রভাবশালী না সেটা দেখার দায়িত্ব আমার না। আমার দেখার দায়িত্ব সে অপরাধ করেছে কি অপরাধ করে নাই, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রভাব খাটানোর কোনো চেষ্টাও কেউ করবে না। 25 অক্টোবর সন্ধ্যায় কলাবাগান ক্রসিংয়ে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করে ইরফান সেলিমের সহযোগীরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সর্বস্তরে আইনের শাসন একই রকম থাকা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আইনের শাসন পুরোপুরি থাকলে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা কমবে বলেও মত তাদের। ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমাতে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। সংবিধান অনুযায়ী আইনের প্রয়োগ হবে সবার জন্য সমান, কিন্তু বিভিন্ন সময় সেই আইনের প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় বৈষম্য, অস্বাভাবিকতা। এমন প্রেক্ষাপটে সমাজের সব স্তরে আইনের শাসন একই রকম দেখতে চান বিশেষজ্ঞরা। কোনো ব্যক্তি সে যতই
ক্ষমতাবান যতই প্রভাবশালী হোক না কেন তাকেও একই আইনে একই আদালতে বিচার করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যারা সাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, তারা নানা রকম অন্যায়, হেনস্থা, হয়রানির শিকার হন এবং তার কোনো প্রতিকার হয় না। সেনাবাহিনীর কোনো সদস্য বা নৌবাহিনীর সদস্য অথবা কোনো আইনজীবী, সাংবাদিক, তাদের বেলায় আইন যেরকম একজন কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের ক্ষেত্রেও যেন আইনের প্রয়োগটা একই রকম হয়। দেশের বয়স প্রায় 50 বছর হতে চলল, এখনও দেশে মানুষের মধ্যে আইন হাতে তুলে নেয়ার প্রবণতা উল্লেখ করার মতো। আইনের শাসন পুরোপুরি কার্যকর নয় বলেই এমন প্রেক্ষাপট বিরাজমান বলেই অভিযোগ বিশেষজ্ঞদের। এবং এই জন্যই আমরা প্রায় দেখি নানা রকম আইন লঙ্ঘন হচ্ছে, তার প্রতিকার হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, তার প্রতিকার হচ্ছে না। যদি কেউ সরকারি কর্মকর্তা হন, যদি কেউ প্রভাবশালী হন, তাহলে পরে সেটা সঠিক জায়গায় যদি রিপোর্টেড হয়, তাহলে পরে অতি অল্প সময়ের ভিতরে অস্বাভাবিক কিছু ব্যবস্থা আমরা দেখি। আমার মনে হয় যে সেটার চেয়ে আইনের শাসন এবং সুশাসনটা বেশি জরুরি। রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যেন সবাই ন্যায় বিচার পায় এবং সর্বস্তরের মানুষের জন্য আইনের প্রয়োগটা যেন একই রকম হয়। আইন সবার জন্য সব সময় সমান। বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে সেই বার্তাটি মানুষের মগজে পৌঁছানো জরুরি বলেও মত বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নৌবাহিনী কর্মকর্তাকে মারধর এবং হত্যা চেষ্টা মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের সহকারী দীপুকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই ঘটনায় ইরফান ও তার দেহরক্ষী জাহিদেরও 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ, যার শুনানি হবে বুধবার। এদিকে মাদক নিয়ন্ত্রণ আইনে ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে 1 বছরের সাজা হয় আইন অনুযায়ী ইরফানকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। গত 26 অক্টোবর ভোরে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তাদের বাসা থেকে অবৈধ অস্ত্র ও মাদক রাখার অপরাধে 1 বছরের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নিজে বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন লেফটেন্যান্ট ওয়াসিফ। ওই মামলায় গতকাল রাতে প্রোটোকল অফিসার দীপুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মঙ্গলবার তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। ঘটনার সাথে আর কারা কারা সম্পৃক্ত আছে সেটা বের হওয়া দরকার ন্যায় বিচারের স্বার্থে। এই জন্য আদালত সেই রিমান্ড মঞ্জুর করেছে এবং তারা জামিনের আবেদন করেছিল, সেটাও তারা নাকচ করেছে। অন্যদিকে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে শুনানি হবে বুধবার। সাজাপ্রাপ্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম সাময়িকভাবে বরখাস্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। যে কাউন্সিলর সম্বন্ধে জানতে চাচ্ছেন, তো সে অভিযোগটা আমাদের কাছে নথিভুক্ত হয়েছে এবং আমরা প্রসেস করছি। সম্ভবত আইন অনুযায়ী তাকে আজকেই আমরা বরখাস্ত করব। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 3 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বরগুনা শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এই রায় দেন। এই রায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ এবং রিফাতের পরিবার। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। সুমন শিকদারের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে অপ্রাপ্তবয়স্ক 6 আসামিকে আনা হয় আদালতে। সেখানে হাজির হয় জামিনে থাকা 8 আসামিও। দুপুরে বরগুনা শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে 11 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এর মধ্যে রিশান ফরাজি, রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ রায়হান, মোহাম্মদ নাইম, অলিউল্লাহ ও তানমির হোসেনকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়। 5 বছর করে কারাদণ্ড দেন জয়চন্দ্র সরকার, নাজবুল হাসান, রাকিবুল হাসান ও মহিবুল্লাহকে। আর আসামি প্রিন্স মোল্লাকে 3 বছর কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অপ্রাপ্তবয়স্ক 3 আসামিকে খালাস দিয়েছে আদালত। এ রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রিফাতের পরিবার। গডফাদাররা কিশোর অপরাধীদেরকে ব্যবহার করতেছে, যেহেতু তাদের সাজা কম, এই জন্য বিজ্ঞ আদালত অভিমত দিয়েছেন যে এই কিশোর অপরাধীদের সাজা বৃদ্ধি করা উচিত।
এবং রাষ্ট্রপক্ষ হিসেবে আমি পিপি হিসেবে রাষ্ট্রপক্ষের আমিও বিজ্ঞ আদালতের অবজারভেশনের সাথে একমত। আদালত যে রায় দিয়েছে সঠিক রায় দিয়েছে এবং আমি আশা করি এই রায় সবাই মেনে নিয়েছে। আমি আমার পরিবার সহ সবাই এই রায়কে স্বাগত জানাই। তবে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে বলে এমন অভিযোগ করেছে আসামি পক্ষের আইনজীবীরা। জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে শিশু আইন ফলো করা দরকার, সেইভাবে আসলে এই মোকদ্দমাটায় শিশুদের ক্ষেত্রে সেটা ফলো করা হয় না। কিছু দুর্বলতা আছে বলে বিজ্ঞ আদালতও মনে করেছেন এবং তার জাজমেন্টে উল্লেখ করেছেন। 5 বছরের সাজা হয়েছে, আমরা এই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করতে পারছি না। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব। প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গত 30 সেপ্টেম্বর এই মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির বিচারের রায় ঘোষণা করে বরগুনা জেলা দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান। 10 আসামির মধ্যে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ধর্ষণ মামলায় 5 দিনের রিমান্ড শেষে প্রধান আসামি দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মাশফিকুল হক এই আদেশ দেন। পরে তাকে জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ। গত 18 অক্টোবর দেলোয়ারকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত ধর্ষণের মামলায় 5 দিন এবং অপর 2 মামলায় 2 দিন সহ মোট 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর ভর্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আলোচনায় গুচ্ছ পদ্ধতি ও অনলাইনে ভর্তি পরীক্ষার বিষয়টি, তবে ইতোমধ্যেই মান পুনর্বন্টন করে 100 নম্বরেই বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভাগীয় পর্যায়ের এই পদ্ধতি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রে নিলেই এটি গুচ্ছ পদ্ধতি হতো বলে মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর এরূপ পরিস্থিতিতে ইউজিসিকে আরও শক্তিশালী করা এবং উচ্চ শিক্ষার জন্য আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা। সৈয়দ রায়হান জানাচ্ছেন বিস্তারিত। করোনার ফলে এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় অটো প্রমোশনের আওতায় এবার 13.5 লাখের অধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে চলেছেন। করোনা পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই স্নাতকে ভর্তি সহ বেশ কিছু বিষয় নিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠক করেছে ইউজিসি। তবে সেখান থেকে আসেনি সম্মিলিত কোনো সিদ্ধান্ত। তবে গুচ্ছ পদ্ধতিতে না যাওয়ার বিষয়ে আগেই ইউজিসিকে জানিয়েছিল বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মোট 5টি বিশ্ববিদ্যালয়। আর শিক্ষার্থীদের মান যাচাইয়ে অনলাইন পদ্ধতিতে না গিয়ে বিভাগীয় পর্যায়ে সরাসরি ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের মেধাবী ছাত্রদেরকেই আমরা যাতে করে আকৃষ্ট করতে পারি, সেটা আমরা হয়তো আমাদের শিক্ষকদেরকে বিভিন্ন বিভাগে যেতে হবে। তবে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য নির্ভরযোগ্য অ্যাপের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিভাগীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রে নেওয়া গেলেই সেটি সমন্বিত হতো বলেও মনে করেন তিনি। অনলাইনে ভর্তি পরীক্ষার বিষয়টি এখন আলোচনায় আছে। যথাযথ অ্যাপস পাওয়া গেলেই তাইলেই কিন্তু কেবলমাত্র অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে। আর বিশ্ববিদ্যালয়গুলোর এমন সমন্বয়হীনতায় ইউজিসিকে আরও শক্তিশালী হওয়া সহ উচ্চশিক্ষার জন্য আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন অধ্যাপক মেজবা কামাল। সামনাসামনি ভর্তি পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থাটা, সবাই যেন সমান সুযোগ পায় সেদিকে তাকিয়ে ওই এসএসসি এইচএসসি সমপর্যায়ে সেগুলো থেকে কোনো নাম্বার না নিয়ে ভর্তি পরীক্ষার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হওয়া উচিত। স্নাতক শিক্ষার্থীদের ভর্তির সুরাহা দ্রুতই হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাস্তা তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে পানির চলাচল কোনোভাবেই ব্যাহত না হয়। প্রয়োজনে পর্যাপ্ত সংখ্যক ব্রিজ বা কালভার্টের ব্যবস্থা করতে হবে। সুবিধা অনুযায়ী ক্ষেত্রবিশেষ রাস্তা ঘুরিয়ে করতে হবে, কারণ বিল হাওড়বাওড় বাঁচিয়ে রাখতে হবে। মঙ্গলবারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। একনেক সভায় 5,189 কোটি 69 লাখ টাকা খরচে নতুন একটি এবং সংশোধিত 2টি সহ 3টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে সরকার দেবে 2,855 কোটি 8 লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন 63 কোটি 85 লাখ এবং বিদেশি ঋণ 2,270 কোটি 76 লাখ টাকা। ভারত ও চীনের সীমান্ত উত্তেজনার মধ্যে স্যাটেলাইট তথ্য বিনিময় করতে কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সংলাপের বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট অন জিওপ্যাটিক্যাল কোঅপারেশন BECA নামে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। এই নিয়মিত 2+2 সংলাপে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৈঠক করেন। এতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সামরিক বন্ধন শক্তিশালী করার অর্থ হল এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করা। সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগতম। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। করোনার কারণে 7 মাসেরও অধিক সময় বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল। প্রথম দিনে বাংলাদেশ থেকে ঢাকা কলকাতার রুটে একটি এবং ঢাকা চেন্নাই রুটে একটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। পরদিন থেকে শুরু হবে বাংলাদেশ বিমান। আর চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশে ফ্লাইট আসা শুরু করবে 4 নভেম্বর থেকে। এয়ার বাবল চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলবে। বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ার ভারত যাবে। ভারত থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, বিস্তারা ও গো এয়ার যাত্রী নিয়ে বাংলাদেশে আসবে। মহানবীকে অবমাননার দায়ে ফ্রান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবিতে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গুলশান ফ্রান্স দূতাবাস অভিমুখে যায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে পৌঁছালে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয়। পরে ফ্রান্সের সকল পণ্য বর্জন সহ আগামী 29 অক্টোবর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। খুলনায় মাদক মামলায় মাত্র 3 কার্যদিবসে রায় ঘোষণা করেছেন আদালত। গাঁজা রাখার অপরাধে আসামি সম্রাটকে 6 মাস এবং ইয়াবা রাখায় আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামিকে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ আতিকুজ্জামান এই রায় দেন। এই মাদক মামলায় গেল 21 অক্টোবর আদালতে চার্জ গঠন ও 22 অক্টোবর 6 জনের সাক্ষ্য নেওয়া হয়। 25 অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে আজ এই রায় দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাহারা ইরানি পিয়া বলেন, দেশের কোনো আদালতে মাত্র 3 কার্যদিবসে মামলার রায় এটি প্রথম। অভিযোগপত্রে ত্রুটি থাকায় ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় ঘোষণা হয়নি। আজ এই মামলার রায়ের জন্য ধার্য তারিখে আসামিদের বিরুদ্ধে নতুন অভিযোগ এনে চার্জ সংশোধনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। তাই বিচারক রায় ঘোষণা না করে আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামী 4 নভেম্বর দিন ধার্য করেন। গত 4 অক্টোবর এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছিলেন। রংপুরে স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার ভোরে লালমনিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর আগে ঘটনায় আলেয়া এবং শম্পা নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রায়হানুল ইসলামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাকে বরখাস্ত করা হয়েছে। এবারে করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে 24 ঘন্টায় নতুন করে 4,11,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একদিনে প্রাণ হারিয়েছে 5,000-এর বেশি মানুষ।
বৈশ্বিক মহামারীতে আক্রান্তের সংখ্যা 4,37,00,000 ছাড়িয়েছে। মোট মৃত্যু গড়িয়েছে 1,64,000-এ। গেল দিনেও যুক্তরাষ্ট্রে প্রায় 70,000 সংক্রমিত এবং 529 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যুতে এরপরেই রয়েছে ভারতের অবস্থান। 24 ঘন্টায় এশিয়ার এই দেশটিতে প্রায় 37,000 আক্রান্ত এবং 5 শতাধিক রোগীর মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে ব্রাজিলে। ইউরোপে দ্বিতীয় দফায় ভাইরাসটির প্রকোপ বাড়ছেই। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে 3,21,00,000-এর বেশি রোগী। বয়স্ক ব্যক্তিদের ওপর চমৎকার কাজ করছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। অক্সফোর্ড বলছে নভেম্বরের শুরু থেকে ব্রিটেনের সাধারণ মানুষকে দেয়া হবে এই টিকা। এদিকে আগামী জানুয়ারিতে নিজেদের করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ জরুরি অবস্থায় প্রয়োগের জন্য পাওয়া যাবে বলে জানিয়েছে জনসন অ্যান্ড জনসন। আর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মতে আগামী বছরে পাওয়া টিকাগুলোর মধ্যে প্রথম কাতারে থাকতে পারে ফাইজার। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। কোভিড-19 রোগে সবচেয়ে মারাত্মক ঝুঁকিতে থাকেন বৃদ্ধরা, আর সেই প্রবীণদের উপরই অসাধারণ কাজ করছে নিজেদের করোনা টিকা, এমনটাই দাবি করল অক্সফোর্ড। তাদের মতে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে বৃদ্ধদের ক্ষেত্রে অ্যান্টিবডি এবং টি সেল তৈরিতে সবচেয়ে ভালো কাজ করছে। প্রাথমিক এ ফলাফলের সমর্থনে আরও জোরালো তথ্য প্রমাণ জোগাড় করছেন গবেষকরা। খুব শিগগিরই প্রকাশিত হবে এ সংক্রান্ত রিপোর্ট। আর এমন পরিস্থিতিতে আসছে নভেম্বরের শুরুতেই ব্রিটেনের সাধারণ মানুষকে টিকা দেয়া শুরু হতে পারে বলে জানিয়েছে অক্সফোর্ড। নভেম্বরের প্রথম সপ্তাহেই টিকা দেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা পেয়েছে লন্ডনের একটি হাসপাতাল। জরুরি অবস্থায় ব্যবহারের জন্য জানুয়ারিতে নিজেদের করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ পাওয়া যাবে বলে জানিয়েছে জনসন অ্যান্ড জনসন। চলতি বছরের শেষ নাগাদ 60,000 মানুষের উপর চালানো গবেষণার প্রাথমিক ফলাফল জানা যাবে বলেই আশা করছে মার্কিন এই ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান। বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে থাকা 6টি টিকার মধ্যে অন্তত 3টি ভ্যাকসিন আসবে আগামী বছরের শুরুতেই, এমনটাই জানালেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে সেগুলোর মধ্যে মার্কিন টিকা ফাইজারের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন এই ধনকুবের। নিবির আমিন, নিউজ 24। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনের শেষ সপ্তাহে ভোটের মাঠে জোর প্রচারে নেমেছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। সোমবার পেনসিলভেনিয়ায় 3টি স্থানে আলাদা র্যালি করেন ট্রাম্প। একই দিনে পেনসিলভেনিয়ায় আকস্মিক সফর করেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। সোমবার মিনেসোটা অঙ্গরাজ্যেও নিজের পক্ষে প্রচারণা চালান বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন প্রচার চালাবেন জর্জিয়ায়। অন্যদিকে চলতি সপ্তাহে মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা সহ বেশ কয়েকটি স্টেটে ক্যাম্পেইন করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। এদিকে 3রা নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় 6.5 কোটি ভোটার। এই সংখ্যা এবার 10 কোটিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাজার অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় পুঁজিবাজার নিবন্ধনের রেকর্ড করেছে জ্যাকমার অ্যান্ড কুপ। বিশ্বের সবচেয়ে বড় আইপিও থেকে 3,410 কোটি মার্কিন ডলারের বেশি মূলধন সংগ্রহ করেছে কোম্পানিটি। বর্তমানে সার্বিক বাজার মূল্যায়ন অর্জন হয়েছে প্রায় 31,000 কোটি ডলার। অনলাইনে আর্থিক সেবা ব্যবসার মালিকানা রয়েছে প্রযুক্তি কোম্পানিটির। সোমবার সাংহাই এবং হংকংয়ের বাজারে তাদের প্রাইমারি শেয়ারের মূল্য ছিল $10 বেশি। এর আগে পুঁজিবাজারে মূলধন সংগ্রহের রেকর্ড ছিল সৌদি আরবের জ্বালানি জায়ান্ট যুক্তরাষ্ট্রের। বর্তমানে অ্যান্ড গ্রুপের সিংহভাগ মালিকানা এখনও চীনা ধনকুবের জ্যাকমা নিয়ন্ত্রণে। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো মাসব্যাপী আর্ট এগেইনস্ট করোনা শীর্ষক চিত্র প্রদর্শনী। মঙ্গলবার বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
শিশু, কিশোর এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ প্রায় সব মাধ্যমে ৩২৫ জন শিল্পী করোনা যুদ্ধে তাদের শিল্পকর্ম নিয়ে সামিল হয়েছেন এই আর্ট ক্যাম্পে। তাদের তৈরি শিল্পকর্ম নিয়েই একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। লিয়াকত আলীর লাকির সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালেদ। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য উন্মুক্ত থাকবে করোনার বিরুদ্ধে শিল্প শীর্ষক এই প্রদর্শনী। চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে বেশি দামে আলু বিক্রি করায় ১০ আড়তদারকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আলুর বাজার স্থিতিশীল রাখতে সকাল ৯টা থেকে রেয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কিছু কিছু আড়তদার দোকান ফেলে পালিয়ে যায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, পাইকারিতে ৩০ টাকা দরে সরকার মূল্য নির্ধারণ করার পরও ৩৮ থেকে ৪২ টাকা কেজিতে আলু বিক্রি করছেন আড়তদাররা। এ কারণে ১০ আড়তদারকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। খুচরা বাজারে ৩৫ টাকা কেজিতে আলু বিক্রি করার কথা থাকলে তাও মানছে না ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পেশাওয়ার শহরের একটি মাদ্রাসায় মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন ১১০ জনের বেশি। হতাহতদের সিংহভাগই বিদ্যালয়টির শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায়, জামিয়া জুবেরিয়া নামের ওই মাদ্রাসায় কোরআন শিক্ষার একটি ক্লাস চলাকালীন সময়ে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় ঊর্ধ্বতন পুলিশ সুপার মনসুর রহমান ৫ কেজির বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছেন। এখনো পর্যন্ত হামলাটির দায় কেউ স্বীকার করেনি। কলকাতার বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও সংকটাপন্ন হয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। সৌমিত্রের কিডনির অবস্থার অত্যন্ত অবনতি হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এর আগে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখার পরিকল্পনা করা হয়। হাসপাতাল থেকে জানানো হয়েছে তার শরীরে সোডিয়াম পটাশিয়ামের তারতম্য ঘটেছে। তবে হৃদযন্ত্র, লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখনও সচল রয়েছে। প্রায় ২ সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনার রিপোর্ট নেগেটিভ আসলেও ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা ৭টা সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। প্রেসিডেন্টস কাপ শেষ হতে না হতেই অনুশীলন শুরু করেছে বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের ২৬ ক্রিকেটার। এদিন প্রথমবার দলের সঙ্গে যোগ দিলেন এইচপি কোচ টবি রাডফোর্ড। ক্যাম্পে ভুল ত্রুটি শুধরে টি-20 টুর্নামেন্টের জন্য প্রস্তুতির লক্ষ্য খেলোয়াড়দের। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। এটাই প্রথম। দিন কয়েক আগে বাংলাদেশে আসলেও মঙ্গলবার এইচপি ইউনিটের সঙ্গে মাঠের কার্যক্রম শুরু করেন কোচ টবি রাডফোর্ড। প্রেসিডেন্টস কাপের কারণে থমকে ছিল বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের অনুশীলন। আসর শেষের পর একদিন বিরতি, হোম আপ ক্রিকেটে ব্যস্ত ২৬ ক্রিকেটার। নভেম্বরে শুরু হচ্ছে ৫ দলের টি-20 টুর্নামেন্ট। জাতীয় দলের তারকাদের মিশেলে আলো ছড়াতে অনুশীলনে এইচপি ইউনিটের খেলোয়াড়রা। নয়া কোচের অধীনে সুযোগ থাকছে প্রেসিডেন্টস কাপে করা ভুল ত্রুটি শুধরে নেয়ার। এইচপি ক্যাম্পটাতে আসলে লং টাইম, ম্যাক্সিমাম টাইম এর আগে যেগুলি হয়েছে অনেক লং টাইম ধরে একটা প্রিপারেশন ক্যাম্প হয়, যেগুলির মাঝখান থেকে ছোটোখাটো ভুল ত্রুটি, মিস্টেকগুলি মানে ঠিক করে নেওয়ার সময় থাকে। তো এই জিনিসটা পরবর্তীতে আমাদের যে কোনো টুর্নামেন্ট আসে, বিপিএল, এনসিএল বা প্রিমিয়ার লিগ, ওগুলিতে অনেক হেল্প করে। এদিকে প্রেসিডেন্টস কাপের ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে আলোচনায় তরুণ পেসার সুমন খান। তার মতে বোলিংয়ের ধার বাড়িয়ে নেয়ার আদর্শ মঞ্চ এইচপি ক্যাম্প।
তরুণদের জন্য, বিশেষ করে যারা আপকামিং বা যাবে তাদের জন্য একটা রাস্তা বা সিঁড়ি যেটাকে বলে, এখান থেকে আর কি নিজেকে প্রিপেয়ার করা। আসলে ন্যাশনাল টিমে গিয়ে প্রিপেয়ার চাইতে এখান থেকে যদি নিজেকে মেন্টালি, পারফরমেন্স বা সব ট্যাকটিক্যালি নিজেকে প্রিপেয়ার করা যায়, সেই ক্ষেত্রে ন্যাশনাল টিমে টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার সুমন খানের কাছে অনন্য। আরিফুল ইসলাম, নিউজ 24। নেপালের বিপক্ষে আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ফিটনেস অনুশীলন চলছে সোহেল রায়হানদের। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার পর থেকে বিদেশি কোচিং স্টাফ ছাড়াই চলছে অনুশীলন। দ্রুতই বিদেশি কোচিং স্টাফ প্যানেলের দেশে আসার কথা। আপাতত দেশি কোচিং স্টাফদের অধীনে ফিটনেস নিয়ে কাজ করছেন ফুটবলাররা। নেপালের বিপক্ষে ম্যাচ দুটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে দল। নেপাল ভালো দল হলেও তাদের বিপক্ষে ঘরের মাঠে জয় পাওয়া অসম্ভব কিছু নয় বলছেন ফুটবলার সোহেল রানা। ওরা টিম হিসেবে খুব ভালো, অ্যাজ ইউজুয়াল। আপনি ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করেন ওরা আমাদের থেকে এত ভালো না, বাট ওরা অ্যাজ এ টিম হিসেবে অনেক শক্তিশালী। বাট আমরাও এটা জানি ওদের উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, এগুলো নিয়ে আমরা সামনে দুইটা ম্যাচে আমাদের চিন্তা ভাবনা আছে আমরা কিভাবে আমাদের ফিটনেসটা ঠিক করে এই দুইটা ম্যাচ যত ভালোভাবে আমরা খেলে যেন একটা ভালো রেজাল্ট করতে পারি, এই লক্ষ্যে আমরা ট্রেনিং করতেছি, অনেক হার্ডওয়ার্ক করতেছি। আশা করি আমরা এই দুইটা ম্যাচ ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারব। নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়েই নতুন ম্যানেজার পাচ্ছে জাতীয় ফুটবল দল। টেকনিক্যাল কাউকে নয়, প্রশাসনিক কাজে দক্ষ ব্যক্তির হাতেই উঠছে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব। সেই সঙ্গে জাতীয় দলের জন্য একটি সিলেকশন প্যানেল গঠনের কথা জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। সত্যজিৎ দাস রূপু জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার দীর্ঘদিন ধরেই ছিলেন জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে। বাফুফের সদস্য একই সঙ্গে আবাহনী ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালনের পর জাতীয় দলের ম্যানেজার থাকাটা কতটা যৌক্তিক, এই প্রশ্নে বহুদিন ধরেই আছে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা। এবার পাল্টাচ্ছে প্রেক্ষাপট। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আর থাকছেন না সত্যজিৎ দাস রূপু, সে কথা সাফ জানিয়ে দিয়েছেন কাজী সালাউদ্দিন। সেই সঙ্গে নির্বাহী কমিটির অন্য কারো এই পদে আসার সম্ভাবনা নেই বলেও জানান বাফুফের সভাপতি। প্রফেশনাল এক্সিকিউটিভ ম্যানেজাররা, নট এ টেকনিক্যাল ম্যানেজার। বোর্ডের কাউকে করা দরকার পড়ে আমি প্রয়োজন মনে করি না, বিকজ বোর্ডের যদি কাউকে করি তাহলে আগের ম্যানেজারের প্রবলেম হবে। জাতীয় দলের নির্বাচন নিয়ে নানান মহলে নানান সমালোচনা হয়েছে বিভিন্ন সময়। বিভিন্ন মহল থেকে অনেক সময় দাবি উঠেছে জাতীয় দল নির্বাচনে করা হোক নির্বাচক প্যানেল। পুরোপুরি না হলেও আংশিকভাবে সেই কাজ শুরু করতে যাচ্ছে বাফুফে। তো আমরা এবার একটা ইনিশিয়াল একটা কমিটি করতে পারি, স্ক্রিনিং কমিটি, যেটা আপনারা সিলেকশন কমিটি বলতে পারেন, ফর দ্য ক্যাম্পে যাওয়ার জন্য। বাট ওয়ান্স দ্য প্লেয়ার ইন দ্য ক্যাম্প, it will be the coach who will decide everything. মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।